আমাদের যেটা লক্ষ্য যে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন আসছে, এই 6 মাসের মধ্যে বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিংয়ের মধ্য দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি মানে এর চেয়ে 31 দফা বিএনপির যেটা, সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না যে বিএনপি ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু সামনে স্থানীয় নির্বাচন আসছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের যে কমিটমেন্টগুলো, তাদের গণভোটের সাথে তো প্রতারণা করেছেই, তাদের 31 দফার সাথেও তারা প্রতারণা করছে। তো সেই জায়গা থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রত্যাশা করি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি জনগণের কাছে প্রত্যেকটা যে জায়গাগুলোতে নির্বাচন হবে আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি, জনগণ আমাদের সাথে থাকবে। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী করা জরুরি। এই জন্য আমরা আমাদের এই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য এই দিক নির্দেশনা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ইউনিয়ন যতগুলো রয়েছে, প্রায় 4600 থেকে 5000-এর মতো যে ইউনিয়ন, আমরা ইউনিয়নগুলোতে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করব এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা আরও 100 উপজেলা এবং পৌরসভায় পদপ্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এনসিপি সমর্থিত। এবং আমাদের এখন 13টা সিটি কর্পোরেশন রয়েছে, 5টাতে আমরা প্রার্থী দিয়েছি, বাকি 8টা সিটি কর্পোরেশনই আমরা আবার সেপ্টেম্বর মাসে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এককভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীগুলো আমরা ঘোষণা করতে যাচ্ছি। সংসদীয় যে স্থায়ী কমিটি, সেখানে আসলে বিরোধী দলের কিন্তু 13টা জায়গায় সভাপতি, স্থায়ী কমিটির যে সভাপতি সংসদীয় জুলাই সনদ অনুযায়ী পাওয়ার কথা, কিন্তু বিএনপি তো দিচ্ছেই না। বিএনপির আচরণটা হলো এরকম যে তারা ফাঁদ তৈরি করবে প্রত্যেকটা জায়গায়, এই ফাঁদের মধ্য দিয়ে তারা আপনাকে 2-1টা টোপ হিসেবে নেয়ার জন্য বলবে, আপনি নেবেন না, পরবর্তীতে তারা এটাকে এক্সকিউজ হিসেবে দেখাবে যে আমরা দিতে চেয়েছিলাম, নেয়নি। কিন্তু এই যে দেখেন, সুযোগ ছিল বিএনপির কাছে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু 70 অনুচ্ছেদের এখানে যে প্রতিফলনটা, যেটা আমরা দেখতে চেয়েছিলাম জুলাই সনদ অনুযায়ী, এই সুযোগটা বিএনপির ছিল। কিন্তু তারা তো এটা করলোই না, বরং যখন বিরোধী দল এখানে তার একটা ডেমোক্রেটিক প্রসেসের চর্চা করলো, তারা এখন বলছে যে তারা কেন অংশগ্রহণ করলো। মানে তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ। এবং আমরা যে জিনিসটা দেখেছি, আপনারা দেখবেন বিএনপি কিছুগুলো অধ্যাদেশ যেগুলো আইনে পরিণত করার কথা ছিল, প্রায় 16 থেকে 20টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু বিএনপি বলল যে তারা নতুন করে আরও ভালোভাবে এগুলোকে সংস্কার করে এনে যাচাই বাছাই করে আরও সমৃদ্ধ করে জনগণের জন্য তারা এগুলো বাস্তবায়ন করবে, আইনে পরিণত করবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে গুমের যে অধ্যাদেশ, সেটাকে, যেটা আজকে সংসদে উঠবে, সেটাকে এমনভাবে আনা হয়েছে যেটা আওয়ামী লীগের সময়ের গুমের যে আইন ছিল, ওই আইন কিংবা তার চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু এটা না, গুমের নয়, মানবাধিকার সংক্রান্ত যে আমাদের অধ্যাদেশগুলো রয়েছে, যেগুলো তারা বাতিল করেছে, সেগুলোকে তারা ঠিক ওইভাবেই নিয়ে আসছে যেভাবে পূর্বে ছিল। তাহলে যেই আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা, কিছু সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছে আপনি অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদেরকে দিয়ে তদন্ত করাবেন, এর চেয়ে বড় প্রহসনের তো আর কিছু হইতে পারে না। কারণ আপনি কি পুলিশকে দিয়ে পুলিশের গুমের তদন্ত করাবেন? তাহলে বিএনপি আসলে ওই আগের যে আমাদের যে ব্যবস্থা, যে কাঠামো, এই কাঠামোগুলোতে ফিরে যাওয়ার পায়তারা করছে। এবং দিন শেষে তাদের এই যে এত কথা, বিগত 16-17 বছরের কথা, তাদের 31 দফার কথা, এগুলো শুধু তাদের মুখের বুলি আর কাগজে কলমের কথা, বাস্তবের সাথে এগুলোর কোনো মিল নেই। আপনি যেটা বলছেন এটা কিন্তু কোনো অফিসিয়াল বিষয় না, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। জামায়াতের পক্ষ থেকে অফিসিয়ালি দলগতভাবে এই ধরনের আমরা কোনো কিছু আসলে সিদ্ধান্ত বা মতামত কিছু দেখি নাই। আর দ্বিতীয়ত এটা মানে ক্রস চেক করারই সুযোগ নেই যে এটা সত্য কিনা, আপনারা যেটা দেখেছেন বা আমরা যেটা দেখেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা যদি সত্য হয়, এটা কিন্তু দলীয়, এটা জামাত তাদের দলগত জায়গা থেকে করেছে। এটা তো মানে 11 দলীয় জোটের যেটা বিরোধী জোট যেটা, এটার তো করে নাই, তারা জামায়াতের ছায়া মন্ত্রিসভা করেছে। সো
এটা তাদের আসলে দলগত সিদ্ধান্ত যে তারা কাকে কোথায় দিবে। আমাদের এখনও 11 দলের যে আলোচনা হয় নির্বাচক কমিটির, এই আলোচনায় এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত আসেই নাই। এবং আপনারা দেখেছেন যে সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসে জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি গিয়েছিলেন। এবং আমাদের সংসদে এবং সংসদের বাইরে এই যে একসাথে বিরোধী দল হিসেবে আমরা যে কাজগুলো করছি, আমাদের এটা এখন পর্যন্ত তো চলমান। ইভেন সেপ্টেম্বরে আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, ঢাকা থেকে শুরু করে আমাদের কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের লং মার্চ হবে। সো আমরা আমাদের এই কাজটা করে যাচ্ছি। আর স্থানীয় নির্বাচনের ক্ষেত্র দিয়ে এটা আসলে আসে। স্থানীয় নির্বাচন এখন পর্যন্ত আমরা এককভাবে আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা শুধু এবারের স্থানীয় নির্বাচন নয়, বরং একই সাথে আমার সংগঠনের ভিত্তি গড়ার একটা সুযোগ, একই সাথে নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দক্ষ এবং আমাদের যারা একান্ত আমাদের সংগঠক তাদের একটা ভিত্তি গড়ে তোলার একটা সুযোগ, যা আমাদের আগামীতে জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলে আমরা মনে করি। স্থানীয় নির্বাচনে খুব স্বাভাবিকভাবে যখন একটা দল তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে, যে কোনো দল যে কোনো জায়গায় তাদের প্রার্থী দিবে, আমরা আমাদের প্রার্থী দিব এবং আমরা ওই লড়াইটা করতে চাই। হয়তো কোনো জায়গায় আমরা প্রত্যাশা অনুযায়ী ভোট পাবো না, হয়তো কোনো জায়গায় আমরা খুব শক্তিশালী ফাইট দিব, হয়তো অনেক জায়গায় আমরা বিজয়ী হয়ে আসব, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব এবং আমরা বিজয়ের জন্যই আমাদের এই লড়াইটা করব ইনশাআল্লাহ।